রুমে ঢুকতেই ছোট্ট কাগজটা চোখে পড়ল। খুব সুন্দর করে ছোট অক্ষরে লেখা, তোর খবর আছে। অবাক লাগলো একটু। ফুপি কখনো এসব লিখবে সেটা ভাবা বোকামি। আর ছোট্ট ইরা এখনও লিখতে জানে না। রাতে ঘুমানোর সময় আমি বুকে জড়িয়ে ধরে বর্ণমালা শেখাই মেয়েটাকে। বিরিয়ানির ঘ্রাণ নাকে লাগলো। আমি দ্বিতীয়বারের মতো অবাক হলাম। ফুপির রান্নাঘরে যাওয়া বারণ, আর ইরার তো প্রশ্নই ওঠে না। আমার খটকা লাগলো। অন্যদিন হলে আমি ঘরে ফেরার আগ পর্যন্ত ফুপির সোফায় বসা থাকে, ওনার সামনেই ইরা খেলা করে। আমি ঘরে ঢুকতেই ছোট্ট ইরা আমার কোলে ঝাঁপিয়ে পড়বে। তারপর খুব দ্রুততার সাথে 2-4টা চুমু দিয়ে বসবে আমার গালে, নাকে, কপালে। আর ফুপির মুখটা বরাবরই থাকবে গম্ভীর। এই মানুষটা আমার বিয়ে নিয়ে বড্ড চিন্তিত। প্রতিবার পাত্রে দেখার দিন 2 পর আমার রুমে এসে গম্ভীর গলায় বলবে, ওরা না করে দিয়েছে, ওরা ভাবছে এরা তোর মেয়ে। আমি হাসি একটু, এতে ফুপি আর একটু বিরক্ত হয়। সেটা আমি খুব বুঝতে পারি। পরক্ষণে বলি, ইরা আমারই তো মেয়ে, কে মানলো আর না মানলো সেটা ব্যাপার না। ফুপি আর কিছু বলে না, চিন্তিত মুখ নিয়ে রুম ত্যাগ করে। আমি জানি মানুষটা আমাকে নিয়ে খুব চিন্তিত। আমার বুদ্ধি বয়সের পর আমি বাবাকে দেখিনি। অন্যের বাবাদের দেখে আমি মাকে জিজ্ঞেস করতাম, মা আমার বাবা কই? মা চুপ থাকতো কিছুক্ষণ। আমি আবার জিজ্ঞেস করতাম, মা উদাস হতো। আমি বারবার জিজ্ঞেস করতাম, মা আকাশের দিকে তাকিয়ে বলতো, ওই তো উপরে। যেবার আমি 3য় শ্রেণীতে উঠলাম, হুট করে তিনিও চলে গেলেন। আমি চূড়ান্ত রকমের একা হয়ে গিয়েছিলাম। তার দিন কয়েক পরে ছোট চাচা আমাকে শহরে নিয়ে আসলেন। তারপরে এই ফুপির বাসা। আমি ধরে নিয়েছিলাম আমার লেখাপড়াটা আর হবে না। বাস্তবভাবে না হলেও টিভিতে দেখে বুঝে নিয়েছে এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর। ফুপির একটা মাত্র মেয়ে, নাম নীরু, আমার চেয়ে বছর কয়েকের বড়। আপু তখন 9ম শ্রেণীতে পড়ে। সপ্তাহখানেক পর আমাকে স্কুল ভর্তি করানো হলো। ফুপি আর ওনার স্বামী বড্ড ভালো মানুষ, অথচ মানুষগুলোকে আমি নিষ্ঠুর ভেবে বসেছিলাম। ধারণাটা ভুল হলো কিছুদিনের মধ্যেই। নীরু আপুর সাথে আমার কথা হতো না তেমন, একদমই না। উনি সারাদিন পড়া নিয়ে থাকতো, আর মাঝে মাঝে আপু ডেকে কথা বলতে ইচ্ছে হতো। পরক্ষণে ধমিয়ে রাখতাম ইচ্ছেটাকে। আমার মা যখন বেঁচে ছিল আমি সারাক্ষণ কথা বলতাম মায়ের সাথে, পিছনে ঘুরঘুর করতাম। আম্মা যখন রান্না করতো আমি শাড়ির আঁচল ধরে বসে থাকতাম। এই শহরে এসে চুপ থাকাটা আমার হজম হচ্ছিল না কিছুতেই, তাও অভ্যাস করে নিয়েছিলাম। তারপর ঝুম বৃষ্টির একটা সকাল, হালকা করে ঠান্ডা বাতাস হচ্ছিল, গায়ে কাটা দেবার মতো শীতলতা। আমি গুটি গুটি মেরে শুয়ে থাকি। একটু পরে অনুভব করি কে যেন গায়ে চাদর টেনে দিয়েছে। ঘুমের ঘরে চোখ মেলিনি আমি। চাদরটা গায়ে চাপিয়ে আবারও ঘুমানোর চেষ্টায় আমি। পরক্ষণে কপালে হাতের ছোঁয়া লাগে। আমি চোখ মেলে প্রচণ্ড রকমের অবাক হলাম। নীরু আপু। আমি থতমত খেয়ে উঠে বসলাম। আপু মিষ্টি করে হাসে, আমার গালটা আলতো করে টেনে বলল, আমার ভাইটাকে দেখতে এসেছি। আমি চুপ করে থাকি, লজ্জা লাগছিল আমার। আপু আমার নাকটা হালকা টিপে দিয়ে বলল, ভাইটা কি লজ্জা পেয়েছে নাকি রাগ করেছে শুনি? আমি কিছু বলতে পারি না। আমার ভেতরটা ভালো লাগায় ভরে ওঠে। তারপরের দিনগুলো ছিল স্বপ্নের মতো। ফুপা ফুপি নিজের ছেলের মতো ভালোবাসতো, কিন্তু আমার মমতার জায়গাটা ছিল নীরু আপু। কি যতটা নিয়ে নিত মানুষটা আমার। আমার চুল লম্বা হলেই নিজেই সাথে করে সেলুনে নিয়ে যেত। নিজের পছন্দের কাটিংটা দিত আমার চুলে। নখ লম্বা হলে নিজেই কেটে দিত, আর বলতো, তুই ছোট মানুষ, ব্যথা পাবি। আমি চুপচাপ মেনে নিতাম। ওনার বান্ধবীদের কাছে নিয়ে বলতো, দেখেছিস আমার ভাই? এবার আমিও গল্প শোনাবো তাদের। ঘরে ফেরার পরে আমাকে নিয়ে তার ব্যস্ততা। আমার নিজের হাতে ভাত খাওয়া নিষেধ, সে নিজে আমাকে খাইয়ে দেবে। নীরু আপু টিউশন করতো, ওদের সাথেই আমি পড়তাম। অন্যরা পড়া না পারলে হালকা পিটুনি দিত, আর আমার বেলায় হলে বলতো, তোরগুলো জমা, সন্ধ্যায় বেঁধে পেটাবো। আমি ভয়ে চুপসে যেতাম, আর ভাবতাম আমার খবর আছে আজকে। সন্ধ্যার পর আর পাশ ঘেঁষতাম না আপুর। রুমের মধ্যে চুপচাপ বসে থাকতাম। কিছুক্ষণ বাদে টুকটুক শব্দ হতো দরজায়। আমার ভেতরটা কাঁপতো। দরজা খুলতেই আপু আমাকে জড়িয়ে ধরতো, গাল টেনে বলতো, আমার কলিজার টুকরাকে আমি মারবো কেন শুনি? এত ভয় পাই কেন শুনি? আমার ভয়টা ততক্ষণে গায়েব। আমার বিরিয়ানি পছন্দ ছিল, সেটা শুনতেই বিরিয়ানি রান্না শেখার জন্য আপু সে কি ব্যস্ততা, মায়া মমতা মাখানো ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন মানুষটা। আমি যেবার কলেজে উঠলাম আপু তখন পড়ালেখা শেষ। আপুর বিয়ের কথা চলছিল। আমার মনটা বিষণ্ণতা ভরা তখন। গভীর রাতে চাপা কান্নার আওয়াজ আসে আমার কানে। একটু পরে বুঝতে পারি নীরু আপু রুম থেকে ভেসে আসছে। দরজায় কান পাততেই ফুফার করা আওয়াজ শুনি। আমার মনে হলো সব কিছু ঠিক নেই। পরদিন আপুকে জিজ্ঞেস করি। বরাবরের মতো নির্লিপ্ত মানুষটা, কষ্টের কথা চেপে রাখার অভ্যাস তার।
মানুষটার জীর্ণ শীর্ণ চেহারা দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। টুপ করে আমার বড় হতে ইচ্ছে করে। আপুর চুলে বিলি কেটে দেই আমি। আপুর মাথাটা আমার কোলে। আপু হাসে, মিষ্টি হাসি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল সেদিন। কপালে চুমু দিয়ে বলেছিল, ভাই আমার। তার পরের দিন আপুকে আর পাওয়া গেল না। জলজান্ত মানুষটা হাওয়া হয়ে গেল এক রাতেই। আমি ফুপিকে জিজ্ঞেস করি। ফুপি নির্লিপ্ত মুখে বলে, জাহান্নামে গিয়েছে। তার দিন কয়েক পরে ফুফা মারা গেলেন। নীরু আপুকে প্রচণ্ড ভালোবাসতেন মানুষটা। আমি দ্বিতীয়বারের মতো বুঝতে পারি স্বজন হারানোর বেদনা। ফুপি বুক ফাটা কান্না করছিল সেদিন। আমি কিছু বলতে পারিনি, শুধু জড়িয়ে ধরে বলেছিলাম। মানুষটার কষ্টটা আমি খুব বুঝতাম। হারানোর ব্যথাটা আমার ভিতরে আবার প্রশমিত হয় প্রতিনিয়ত। রুমের লাইটটা হুট করে জ্বলে ওঠে। ছোট্ট ইরা জ্বালিয়েছে। আমার কপালে টুপ করে চুমু দেয় মেয়েটা। আমার হাতটা ধরে বলল, বাবাই, মামাম ডাকে। আমি হাসি পিচ্চিটার কথায়। হাত দুটো বাড়িয়ে দিতেই কোলে উঠে বসলো। ছোট্ট কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মাম্মামকে। ইরা কিছু বলে না, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আমার দিকে। পরক্ষণে ইরার ডাক পড়ে। নারী কণ্ঠটা আমার বড্ড চেনা। আমার ভেতরটা কেঁপে ওঠে। গলাটা চিনতে ভুল হয়নি আমার। এইটা নিধির স্বর। নীরু আপুদের 2 ফ্ল্যাট পরে থাকতো নিধিরা। নীরু আপুর কাছে পড়তে আসতো। অন্যদের চেয়ে নিধি বেশি আসতো। আমার সাথে দারুণ সখ্যতা ছিল। তুই তোকারি সম্পর্ক একদম। একটা সময় এসে আমি অনুভব করেছিলাম এই হাস্যোজ্জ্বল চঞ্চল মেয়েটা আমার প্রচণ্ড রকমের ভালো লাগে। আমি স্বপ্ন দেখতাম একটা গধূলি বিকেলে কিংবা মিষ্টি রোদের এক সকালে নিধি মেয়েটার পাশে হাঁটতে হাঁটতে হুট করে হাতটা ধরে বলবো, তুই আমার হবি মেয়ে। ভাবতেই আমার ভিতরটা শিহরণ বয়ে যেত। নিজেকে সুখী মনে হতো। আকাশের দিকে তাকাতেই মনটা হুট করে পাল্টে যেত। আমার বাবা মাকে মনে পড়ে যায়। আমি ভাবতাম, আমি কে, নিধি আমার হবে কেন? প্রশ্নগুলো তালগোল পাকিয়ে ফেলতো মনের ভেতর। নিধির ভাবটা বাদ দিতাম আমি। নীরু আপু চলে যাওয়ার পর বাসা বদলিয়েছি আমরা। আমার খুব ইচ্ছে ছিল নিধিকে একবার দেখব, তা আর হয়নি। নিধির সামনে দাঁড়িয়ে বিদায় বলার সাহস হয়নি আমার। আমি নিধির সামনে সোফাটাতে গিয়ে বসি। চোখ দুটো লাল হয়ে আছে মেয়েটার। ইরাকে কাছে রাখে নিধি। ফিসফিস করে কানে কী যেন বলছে, আমার শোনা হয়নি। ছোট্ট ইরা বাধ্য মেয়ের মতো সরে পড়ে। শুভ্র, গভীর গলায় বলল নিধি। এদিকে তাকা। আমি শান্ত দৃষ্টিতে নিধির দিকে তাকাই। মিথ্যে বলেছিলি কেন সেদিন? নিধির সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার। আমাকে পেয়ে যেন পুরো পৃথিবীর রাজত্ব পেয়ে বসেছিল মেয়েটা। খানিক বাদে যখন বলেছিলাম আমার ছোট্ট পরীটার মতো একটা মেয়ে আছে, নিধির চোখে বিষণ্ণতা দেখেছিলাম। আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমি। একরকম পালিয়ে চলে এসেছিলাম। শুভ্র, জবাবটা দিবি? আমার প্রত্যুত্তর পেয়ে আবার বলল নিধি, মিথ্যা বলিনি। নীরু আপার মেয়ে মানেই তো আমার মেয়ে। তুই তো জানিস নীরু আপা আমাকে কী পরিমাণ মায়া মমতা দিয়ে বড় করেছে। আমি প্রচণ্ড রকমের ভালোবাসতাম জানিস। ইরার মাঝে আমি নীরু আপাকে খুঁজে পাই। ইরাকে যখন আমি আদর যত্ন করি, আমি নীরু আপাকে অনুভব করি। ঝুম বৃষ্টির একটা সকালে নীরু আপা আমাকে ভাই বলে ডেকেছিল। গায়ে চাদর জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। তেমনই একটা সকালে নীরু আপার কাছে ডাক পড়ে আমার। আমার নাদুস নুদুস চেহারার আপাটাকে দেখে সেদিন আমার মনের আকাশটাতে বজ্রপাত হয়েছিল। ভয়ঙ্কর রকমের বজ্রপাত। কঙ্কালসার শরীরটাতে বিন্দুমাত্র শক্তি ছিল না আমার বোনটার। যে মানুষটার হাত ধরে ঘর ছেড়েছে, সেই মানুষটা জীবনের মাঝ রাস্তায় হাত ছেড়ে পালিয়েছিল। শেষ ছিঁড়েতে ছিল ছোট্ট ইরাটা। নীরু আপার কোল থেকে আমি ছোট্ট ইরাকে কোলে তুলেছিলাম। নীরু আপা আমার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলেছিল, আমার ভাইটা বড় হয়েছে খুব। আমি জানি আমার শেষ স্মৃতিটাকে তুই সামলে রাখবি। আমার ইচ্ছে ছিল ইরার সাথে নীরু আপাকেও নিয়ে আসবো। আপা আসেনি। তার দিন কয়েক পর আমার নীরু আপাটা চিরতরে ঘুমিয়ে গেল। আমি হারানোর ব্যথাটা বারবার পেয়েছি নিধি, কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ এসে পূরণ করে দিয়েছে সেটা। মা বাবার বদলে নীরু আপাকে পেয়েছিলাম, নীরু আপার বদলে ইরা। খুব একটা খারাপ নেই আমি। ছোট্ট মেয়েটাও আমাকে ভালো রাখে। জানিস, গত 2 বছর ধরে ফুপি আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। যা পাত্রী দেখেছে তারা কেউ ইরাকে মেনে নেবে না। আমার ভালোই লাগে। ইরা যখন কথা বলতে শিখলো, ফুপি আমাকে ইরার সামনে মামনি বলে পরিচয় দেবার চেষ্টা করত, কিন্তু আমি বরাবরই বাবাই ডাকা শিখিয়েছি মেয়েটাকে। আমি নিধির দিকে তাকালাম। মেয়েটার মুখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অনুভব করি আমার চোখটা ভিজে এসেছে। নিধি গুটি পায়ে হেঁটে আমার পাশে বসে। আমার হাতটা তার 2 হাতের মাঝখানে রেখে বলল, আমার না ইরার মাম্মাম হওয়ার খুব শখ জেগেছে, পূরণ করবি? আমি উত্তর দিই না। পিচ্চিটা মাম্মাম ডেকেছে বুঝলি। এবার তার বাবাইকে পটাতে পারলেই হলো। ইরার বাবাই কি রাজি? আমার ভেতরটা খুশিতে ভরে ওঠে। তবু উত্তর দিই না আমি। নিধি রাগ করে একটু। মেকি রাগ। আমার পাশ থেকে উঠে বলল,
রাজি না হলে ঘর ছাড়া করব আজকে। আর বিরিয়ানি রেঁধেছি, সেটাও পাবে বলে মনে হয় না। উল্টো হেঁটে রুমের দিকে পা বাড়ায় নিধি। আমি হালকা চিৎকার দিয়ে বলি, ইরার বাবাইও রাজি কিন্তু।